আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এটা একটা বড় খবর। খবরটি হলো সারা রাত ধরে যে আলোচনা চলছিল, গত ২৪ ঘন্টা ধরে যা চলেছে তা এখনও চলছে। এই সময় ইরানকে সারা রাত ক্ষতির মুখে পড়তে হয়েছে, তবে ইরানও পাল্টা সারা রাত আক্রমণ চালিয়েছে। আইআরজিসির মাথা গরম হয়ে যায় এবং ইরান এমনভাবে জবাবি হামলা করেছে যে তারা সরাসরি ইসরায়েলের একটি পাওয়ার প্ল্যান্টে হামলা চালায়। একটি বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানির স্থাপনায় এ হামলা হয়েছে। আপনারা ভিডিও দেখে নিতে পারবেন, যেখানে হামলার প্রমাণ রয়েছে। আগেই বলে রাখি, ইসরায়েল দাবি করেছে যে তাদের কোনো ক্ষতি হয়নি, কিন্তু এই ভিডিওগুলো খুবই কষ্টে সংগ্রহ করা হয়েছে। আপনারা নিজের চোখে দেখে নিতে পারবেন। এটাও জানিয়ে রাখি, ইরানের একটি ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েলের ওই পাওয়ার প্ল্যান্টে আঘাত করেছে। এর ফলে অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, বেশ কিছু এলাকায় এখন বিদ্যুৎ নেই। এটি একটি বড় ধাক্কা। এছাড়াও ইরানের ক্ষেপণাস্ত্র তেল আবিব ও জেরুজালেমের বিভিন্ন এলাকায় গিয়ে পড়েছে। Yo, yo, yo. কি বলে? Yo, نفر. Yo, yo, yo. অন্যদিকে ইরান হরমুজ প্রণালীতে পাকিস্তানকে কঠোর বার্তা দিয়েছে। একটি পাকিস্তানি জাহাজ এগিয়ে আসছিল। তারা হয়তো ভেবেছিল ইরান তো তাদের বন্ধু দেশ, কিন্তু ইরানের নিয়ম সবার জন্য সমান। তাই ইরান সঙ্গে সঙ্গে ওই জাহাজটিকে হুঁশিয়ার করে দেয়, থামায় এবং বলে আর এগোলে হামলা করা হবে। পরে জাহাজটি ফিরিয়ে দেওয়া হয়। যতটা এগিয়েছিল ঠিক ততটাই পিছিয়ে যেতে বাধ্য করা হয়। ইরান নিজেই এ তথ্য প্রকাশ করেছে। ইরান স্পষ্ট করে দিয়েছে, অনুমতি ও সমন্বয় ছাড়া পাকিস্তানের একটি ট্যাঙ্কার এগোচ্ছিল, যেটিকে তারা ফিরিয়ে দিয়েছে। এদিকে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এর প্রধানও নিশ্চিত করেছেন যে ইরান ও আমেরিকার মধ্যে বৈঠক ইসলামাবাদে হতে যাচ্ছে এবং সেখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। ইরান এত বেশি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উপর নিক্ষেপ করেছে যে এখন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ঘোষণা দিয়েছেন দেশ জুড়ে আরও ১,৮০০-টিরও বেশি শেল্টার তৈরি করা হবে। অন্যদিকে ইরানের একটি গুরুত্বপূর্ণ রুট হল বন্দর আলজানি পোর্ট। এই বন্দর দিয়ে সরাসরি রাশিয়ার সঙ্গে যোগাযোগ ছিল এবং দুই দেশের মধ্যে বাণিজ্য চলত। ইসরায়েল এ বন্দরকে লক্ষ্য করে হামলা করেছে, যার ফলে রাশিয়া ও ইরানের বাণিজ্য ব্যাহত হয়েছে। দেখুন, আলোচনা যা হচ্ছে বা হবে সেটা আলাদা বিষয়, কিন্তু ইরান যে সক্রিয়ভাবে পদক্ষেপ নিচ্ছে এটার দিকে নজর রাখা আমাদের জন্য জরুরি। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি বলেছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন অনেক দূরে আছে, কিন্তু তারা সেটার উপর নজর রাখছে। যদি কোনো ধরনের নড়াচড়া করে কাছে আসে তাহলে আক্রমণ করা হবে। আইআরজিসির এক কর্মকর্তা জাতীয় টিভিতে বলেছেন, আজ আমরা পুরো বিশ্বে একা, কিন্তু আমরা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। আমরা কখনো এতটা শক্তিশালী ছিলাম না যতটা আজ আছি। তারা মনে করছে আমাদের হারিয়ে দেবে, কিন্তু তারা জানে না আমাদের শিকড় কতটা শক্ত। এদিকে পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন যে ইউনাইটেড স্টেটের সঙ্গে কোনো সরাসরি আলোচনা হচ্ছে না, সব আলোচনা পরোক্ষভাবে হচ্ছে। অর্থাৎ একটি বিষয় পরিষ্কার, ডোনাল্ড ট্রাম্প একটি চুক্তির জন্য আগ্রহী, কিন্তু ইরান তার নিজস্ব অবস্থানে অটল রয়েছে এবং তাদের সেই অবস্থানেই থাকা উচিত। এদিকে অনেকদিন পর তুরস্ক এমন একটি ভূমিকা পালন করেছে যা সত্যি মনকে খুশি করে দিয়েছে। রিসেপ তাইয়েপ এরদোয়ান দারুণ কাজ করেছেন। যেখানে ভালো কাজ করা হয় সেখানে প্রশংসা করা উচিত। সাম্প্রতিক যে রিপোর্ট বের হয়েছে তাতে বলা হচ্ছে রিসেপ তাইয়েপ এরদোয়ান ইরানকে রক্ষা করার চেষ্টা করছেন এবং আরব দেশগুলোর সঙ্গে নিয়মিত কথা বলে তাদের থামিয়ে রেখেছেন। রিপোর্ট অনুযায়ী তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বহুবার সরাসরি আরব দেশগুলোর সঙ্গে কথা বলেছেন, কারণ কিছু আরব দেশ বলছিল তারা ইসরায়েল ও আমেরিকার সঙ্গে মিলে ইরানের উপর হামলা করবে। এই পরিস্থিতিতে মোহাম্মদ বিন সালমান ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে চান। এরপর রিপোর্টে বলা হয়েছে রিসেপ তাইয়েপ এরদোয়ান নিজের পররাষ্ট্রমন্ত্রীকে বিভিন্ন আরব দেশে পাঠান। তিনি সেখানে গিয়ে সবাইকে বোঝান যে ইসরায়েল আসলে মুসলিম দেশগুলোকে বিভক্ত করতে চাইছে। তিনি বলেন ইরান নয় বরং ইসরায়েলই বড় হুমকি। এভাবে আরব দেশগুলোকে বোঝানো হয় এবং তাদের থামানো হয়। এরপর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিরে এসে রিসেপ তাইয়েপ এরদোয়ানকে রিপোর্ট দেন। তারপর এরদোয়ান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ফোন করেন এবং বিষয়গুলো ব্যাখ্যা করেন।
পরে মাসুদ পেজেশকিয়ান একটি টুইট করে বলেন, ইসরায়েল যে ভাইদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে আমরা তার নিন্দা জানাই। তিনি তুরস্ক ও রিসেপ তাইয়েব এরদোয়ানকে ধন্যবাদ জানান এবং বলেন তারা ভাইদের মধ্যে ঐক্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, ভবিষ্যতেও তাদের সঙ্গে আলোচনা চলবে। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে যে তাদের কাছে এখনও 2 থেকে 3 সপ্তাহের যুদ্ধ পরিকল্পনা রয়েছে। এ কারণেই আমি বারবার ইরানকে বলছি এখনই যুদ্ধবিরতির কথা না বলাই ভালো। আপনারা আরব দেশগুলোকেও আপাতত বাদ দিন, এটা আমার ব্যক্তিগত মতামত। আমি আমার সীমিত জ্ঞান অনুযায়ী যা বুঝছি তা হলো আপনারা শুধু ইসরায়েলের উপর চাপ বজায় রাখুন। আর যদি পথে কোনো দেশ ইসরায়েলের দিকে যাওয়া ক্ষেপণাস্ত্র থামানোর চেষ্টা করে তাহলে সেই দেশকেও পুনরায় লক্ষ্যবস্তু বানান। কারণ ইসরায়েল বলছে তাদের এখনও যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিকল্পনা আছে, অথচ পুরো বিশ্ব দেখছে তারা সব ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারছে না, তাদের ডিফেন্স সিস্টেম কার্যত অকার্যকর হয়ে পড়েছে। একটি রিপোর্টে বলা হয়েছে এবং মার্কিন কর্মকর্তারাও উদ্বেগ প্রকাশ করেছেন যে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধের বাস্তব অবস্থা দেখছেনই না। তিনি শুধু হাইলাইট রিল দেখছেন, যেখানে আমেরিকার ফাইটার জেট উড়েছে বা হামলা দৃশ্যগুলোকে নায়কোচিতভাবে দেখানো হচ্ছে। কিন্তু বাস্তবে যে ক্ষতি হচ্ছে মার্কিন সেনা, অস্ত্র ও সম্পদের, সেগুলো তিনি গুরুত্ব দিচ্ছেন না। প্রায় $27 বিলিয়ন ক্ষতি হয়ে গেছে, কিন্তু তিনি তাতে নজর দিচ্ছেন না। মার্কিন জেনারেল, কমান্ডার ও বিশেষজ্ঞরা এটিকে উদ্বেগজনক বলছেন, কারণ ডোনাল্ড ট্রাম্প শুধু নিজের সুবিধাজনক দিকটাই দেখছেন, কিন্তু প্রকৃত ক্ষয়ক্ষতি উপেক্ষা করছেন। এদিকে উত্তর কোরিয়ার শাসক কিম জং উন, যাকে একনায়ক বলা হয়, তিনি বলেছেন ইরানে যা ঘটছে তা এটাই প্রমাণ করে যে আমরা কেন কখনোই আমাদের পারমাণবিক অস্ত্র আমেরিকার হাতে তুলে দেব না। আমরা যে মিসাইল আর পরমাণু অস্ত্র বানাচ্ছি এই পরিস্থিতি সেটাই জাস্টিফাই করে যে আমাদের শক্তিশালী থাকতে হবে, নইলে আমাদের সাথেও একই ঘটনা ঘটবে। অন্যদিকে জাতিসংঘে ইসরায়েলের দূতের দ্বিমুখী আচরণ আজ বিশ্বের সামনে চলে এসেছে। এক সাংবাদিক প্রশ্ন করেন ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র কেন থাকবে, অথচ মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশের তা রাখার অধিকার নেই কেন? এর উত্তরে তিনি বলেন আমরা শান্তি চাই, অর্থাৎ তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে শান্তির জন্য, কিন্তু অন্যদের ক্ষেত্রে তা অনুমোদিত নয়। এই দ্বৈত মানদণ্ড নিয়েই প্রশ্ন উঠেছে। বাহ ভাই বাহ, শুনুন। Israel and was arrested for 18 years. Why Israel has the right to acquire nuclear weapons, but no other Middle Eastern countries has that same right? Thank you. One should ask himself about every nation who is bringing stabilization to the area and who is bringing chaos. Israel is a stabilizing force in the region. We want peace. Allow me to answer that. We signed peace treaties, we promote peace, we pray for peace. অন্যদিকে ইরানের 1000 বছরের পুরনো একটি ঐতিহ্যবাহী স্থানের ছবি সামনে এসেছে, কিন্তু আশেপাশে পড়া ক্ষেপণাস্ত্রের কারণে ওই ঐতিহ্যবাহী স্থাপনাটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। নিজের চোখে সেই ক্ষতি বোঝা যায়। ইরান বলছে এই ক্ষতি আর পূরণ করা সম্ভব নয়। তাদের দাবি এটি তাদের ইতিহাস মুছে ফেলার চেষ্টা। মধ্যপ্রাচ্যে কী হতে যাচ্ছে তা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। বাহরাইন ইতিমধ্যেই অনেক এগিয়ে গেছে প্রস্তুতিতে। প্রথমে তারা একটি ভিডিও প্রকাশ করে যেখানে পারমাণবিক বিকিরণ থেকে বাঁচার নিয়মকানুন সাধারণ মানুষকে জানানো হয়। এখন আবার বাহরাইনের সরকার পুরো জনগণের জন্য নোটিশ জারি করেছে। জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। হ্যাঁ, এমন সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে যা মানুষ হয়তো কল্পনাও করেনি। এতে বোঝা যাচ্ছে বাহরাইনের সাধারণ মানুষ কতটা ভয়ের মধ্যে আছে। একদিকে যুদ্ধবিরতির আলোচনা চলছে, অন্যদিকে পরিস্থিতি ক্রমেই জটিল ও উদ্বেগজনক হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে বাহরাইন কী নিয়ে ভয় পাচ্ছে বা এই আরব দেশগুলো কি করতে যাচ্ছে, এখন এসব প্রশ্ন অনেকের মাথায় ঘুরছে। ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী 39 জনকে গ্রেফতার করেছে। এরা ইরানেরই নাগরিক, যারা দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ইসরায়েলের জন্য গুপ্তচর বৃত্তি করছিল। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী স্যাটেলাইট ছবি প্রকাশ করে জানিয়েছে তারা ইরানের এমন কিছু স্থান ও স্থাপনা, কোম্পানি ও কারখানাকে লক্ষ্যবস্তু করেছে যেখানে সাবমেরিন তৈরি হয়। ইরানি কর্মকর্তারা সরাসরি অভিযোগ করেছেন যে কাতার, ইউনাইটেড আরব আমিরাত এবং সৌদি আরব এই যুদ্ধকে অর্থায়ন করছে। তারা ইউনাইটেড স্টেটকে উস্কানি দিচ্ছে এবং আর্থিক সহায়তা করছে যাতে ইরানের উপর হামলা চালানো হয় এবং যুদ্ধ বন্ধ না করা হয়। ইরানের মতে এই দেশগুলো ভবিষ্যতে এর শাস্তি পাবে। ওদিকে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির মুখপাত্র নতুন এক বিবৃতিতে ভিন্ন সুরে কথা বলেছেন। তিনি ইউনাইটেড স্টেটকে উদ্দেশ্য করে বলেন, তোমরা যে হেরেছ সেটাকে চুক্তি বা যুদ্ধবিরতির আলোচনা বলে চালিয়ে দিও না। তোমরা নিজেরাই নিজেদের সঙ্গে কথা বলছো, আমরা তোমাদের সঙ্গে কোনো আলোচনা করছি না। তিনি আরও বলেন, সামনে তেলের দাম আরও বাড়বে, অর্থাৎ আইআরজিসির পক্ষ থেকে আলোচনায় কোনো আগ্রহই দেখা যায়নি। অন্যদিকে ইসরায়েলের একটি পত্রিকা লিখেছে আমেরিকা ও ইসরায়েল আকাশপথ থেকে ইরানকে হারানোর চেষ্টা করেছে, কিন্তু ইতিহাস বলছে এমন চেষ্টা আগেও ব্যর্থ হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।